ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করবে সরকার বললেন প্রধানমন্ত্রী। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ। সিলেটে আকস্মিক বন্যা, 4 নদীর পানি বিপদসীমার ওপরে। দুর্ভোগে দিন কাটাচ্ছে রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলার বাসিন্দাদের। এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সকল সড়ক সংস্কার কোরবানির 7 দিন আগেই শেষ করার নির্দেশ সড়ক মন্ত্রী। বর্ষার মধ্যে ঢাকায় খোঁড়াখুঁড়ি বন্ধের আহ্বান। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ঝড়ে ক্ষতিগ্রস্ত সবাইকে বাড়িঘর নির্মাণ সহ যা যা প্রয়োজন সব করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। জানান, দুর্যোগ আসবেই, কিন্তু তা মোকাবেলা করে টিকে থাকার সামর্থ্য অর্জন করতে হবে। এটি আওয়ামী লীগের লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় জেলার পৌর শহর সরকারি মুজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে 2000 দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এরপর রোজিনা বেগম। পরে বক্তব্যে প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িঘর নির্মাণ সহ যা যা প্রয়োজন সবই করে দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব, অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। আওয়ামী লীগ সরকারে আসার পর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, ধারাবাহিক ক্ষমতা আছে বলেই দুর্যোগ জলোচ্ছ্বাসের পরেও দেশের উন্নতি হচ্ছে। যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদায়ের আগে বলে যাই, নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েকদিনের অতিবৃষ্টির কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন সহ সকল নদ নদীর পানি বাড়ছে। 4টি নদীর পানি 5 পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এদিকে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হাওর তলিয়ে নিম্নাঞ্চলে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। এদিকে বন্যা মোকাবেলায় সিলেটের গোয়াইনঘাটে 56টি, কোম্পানিগঞ্জে 35টি, জৈন্তাপুরে 48টি ও কানাইঘাটে 18টি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ইতোমধ্যে সিলেটের সুরমা, কুশিয়ারা সহ সিলেটের অন্তত সকল নদী পানি বাড়ছে। সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগোয়াইন নদীর পানি কানাইঘাট, আমলজিদ, শেওলা, সারিঘাট ও সারিগোয়াইন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদ নদীর তীর রক্ষা বাঁধ। সকল দপ্তর সংস্থা মিলে আমরা কাজ করছি। তো এখন পর্যন্ত সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন হয় এই দুর্যোগ মোকাবেলায় মানুষকে উদ্ধার কার্য সহায়তার জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে। তারা যে কোনো সময় আসতে পারবে। তো এখনও মাঠে সেভাবে কাজ শুরু করেনি। তো যদি প্রয়োজন হয়, আর আমরা মনে করছি যে এখনও আমরা মোটামুটি এগুলো মোকাবেলায় সক্ষম রয়েছি, আমরা কাজ করছি।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লণ্ডভণ্ড হয়েছে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনা। ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের ও বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে, গাছপালা উপড়ে গেছে। অন্যদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকেই গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শহরে কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও জেলার 6টি উপজেলার কয়েকটি লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সবকিছু সচল করতে মাঠে কাজ করছে প্রশাসন। বরগুনা থেকে প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলামের পাঠানো তথ্যছবিতে রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। উপকূলীয় জেলা বরগুনায় রিমালে সম্পূর্ণ বিধ্বস্ত হাজারো মানুষ এখন আকাশের নিচে বসবাস করছেন। কেউ বা আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধে। ঝড়ে সদরের আইলাপাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের আব্দুল রহিম বয়াতি নামক এক ব্যক্তি গাছচাপায় নিহত হন। আহত হয়েছেন অর্ধশত। জলোচ্ছ্বাসে বন্যা দুর্গত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 2,31,700 মানুষ। এই গাছটা পড়লেই তো সব গেছে, আল্লাহ একটু ঘর আর কিচ্ছু নাই। কোন থাকবো কি হরমু জানি না, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার গাছপালা আমি দীর্ঘ আমার বয়স আমি এটা বন্যাতে এই না স্যার, আমার বহুত ক্ষয়ক্ষতি হয়েছে স্যার, আমার কিছু নাই স্যার। একটা গাছে একটা পম্পা নাই, একটা গাছে কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। রিমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে পায়রা ও বিষখালী নদী তীরবর্তী উপকূলীয় এলাকার প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। 12 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষি কর্মকর্তার দাবি, জেলার কৃষিতে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়েছে। টোটাল যে ক্ষতি, এই ক্ষতিটা আমরা প্রায় 175 কোটি টাকার কাছাকাছি ক্ষতি একটা নিরূপণ করেছি। দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারে কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বেড়িবাঁধগুলোর মেরামত কাজ অলরেডি শুরু করছি। আমরা চেষ্টা করতে যাতে খুব দ্রুতই বেড়িবাঁধ মেরামত করতে পারি আমরা। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত হচ্ছে জানিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ঘরবাড়ি যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, সেগুলো মেরামতের জন্য আমরা তথ্য সংগ্রহ করছি, যাতে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। পাশাপাশি আমরা যারা এই ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা বিভিন্ন যে জিয়ার চাল এটা বিতরণ করছি, পাশাপাশি শুকনো খাবারও আমরা বিতরণ করছি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় 16,408টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত 3,374টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং 13,034টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালের কারণে যেসব সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেসবের সংস্কার কাজ কোরবানির ঈদের 7 দিন আগে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বনানী বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রার প্রস্তুতি সভায় এই নির্দেশ দেন তিনি। আর বর্ষার মধ্যে ঢাকা সড়কে খোঁড়াখুঁড়ি বন্ধ করার জন্য সব কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি। মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর বিআরটিএ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি সভায় কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ঘূর্ণিঝড়ের কারণে যেসব সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেসবের সংস্কার কাজ কোরবানির ঈদের 7 দিন আগে শেষ করার নির্দেশ দেন তিনি। মেরামত সংস্কার 7 দিন আগে শেষ করা আবশ্যক। সেতুমন্ত্রী বলেন, সড়কে দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের নামে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। মিটিং করে কোনো লাভ নেই, মিটিং থেকে রেজাল্ট তো পেতে, রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কী লাভ? আনুষ্ঠানিকতা, মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতা তো কোনো প্রয়োজন নেই। আর অনেকেই বলছেন যে গাড়ি একটু রংচং দিয়ে, রংচংটা সমাধান না, রংচংটা দেওয়া দরকার, একথা আমি বারবার বলেছি, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। গাজীপুরের 7টি ফ্লাইওভার চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঈদের সময় ঢাকার প্রবেশ মুখে যানজট যেন না হয় সেজন্য নজরদারি বাড়াতে হবে। গাজীপুরে এখন আর বিআরটি প্রজেক্টের অসুবিধাটা, এটা যানবাহন চলাচলে কোনো সমস্যার সৃষ্টি গত ঈদেও করে না, এবারও করবে না। তো আমরা এর মধ্যে 7টা ফ্লাইওভার ওখানে উন্মুক্ত করে দিয়েছি, যান চলাচল এখন স্বাভাবিক।
এছাড়া ঢাকার হানিফ ফ্লাইওভারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী। আরেকটা যানজটের উৎস হল মেয়র হানিফ ফ্লাইওভার। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করার দরকার। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আজকে বাংলাদেশ গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য শাসক গোষ্ঠী বিভিন্ন ধরনের কলাকৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করেছে। শাহাদাত বার্ষিকীতে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার শপথ নিয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা তাই আজকে আমরা এখানে শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি যে আমরা যুবক তরুণ মানুষ আবার বৃদ্ধ বনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব। চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে পুরো দমে চালু হতে পারে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল। দুপুর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে এই কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। তিনি জানান, টার্মিনালের প্রায় 97% কাজ সম্পন্ন হয়েছে। মন্ত্রী আরও জানান, তৃতীয় টার্মিনালের একটি রানওয়েতে কিছুটা সমস্যা হতে পারে, তাই সরকার দ্বিতীয় রানওয়ে তৈরির পরিকল্পনা করছে। বুরাক ও চিবির জ্বরে কাঁপছে পুরো দেশ। সিঙ্গার বেকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ভ্রমণ করে ভক্ত ও ক্রেতাদের সাথে দেখা করেন তুর্কি এই সুপারস্টার। যারা দেখা করার সুযোগ পাননি তাদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সিঙ্গার বেকো। এবার বুরাক ঔচিবিদের সাথে দেখা করা যাবে ইস্তাম্বুলে। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেইল স্টোর অথবা singarvidi.com থেকে যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা 4 দিন 3 রাতের জন্য ইস্তাম্বুল ভ্রমণ করার পাশাপাশি দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ঔচিবিদের সাথে। দেখা হয়নি তাই মন খারাপ? এবার বুরাকের সাথে দেখা হবে ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে বুরাক ঔচিবিদের সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট, প্রতিদিন ফ্রি টিভি জেতার সুযোগ ও এসিতে হট অফার তো থাকছেই। সিঙ্গার বেকো। নবগঠিত ঈদগাঁও উপজেলার 5টি ইউনিয়নের বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। সকাল 11টার সময় কক্সবাজার জেলা প্রশাসকের হল রুমে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শাহ ইমরান। পরে ঈদগাঁও ইসলামিয়া জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন 1 নম্বর ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদ দেলওয়ার, 2 নম্বর পোকখালী ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমেদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাজাক ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান। রাজধানী এভারকেয়ার হসপিটালে অনুষ্ঠিত হয়েছে হেড ইনজুরি সম্পর্কিত সচেতনতা বাড়াতে আলোচনা সভা। অনুষ্ঠানে বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে চিকিৎসকরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। এতে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালের নিউরো সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, সিনিয়র কনসালটেন্ট প্রফেসর কর্নেল ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ আলিউজ্জামান জোয়ারদার, এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের সিইও এবং এমডি ডক্টর রত্নদীপ চাষকার, মেডিকেল
সার্ভিসেসের ডিরেক্টর ডক্টর আরিফ মাহমুদ সহ অন্যান্যরা। বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের 11তম আসরের যাত্রা শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সহযোগিতায় এই আসর সম্পন্ন হয়েছে। স্থাপত্যের সেরা কাজগুলোর স্বীকৃতি প্রদানে 2003 সালে বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার চালু করা হয়। এবার আবেদনকৃত প্রজেক্ট থেকে সেরা 7টি প্রজেক্ট নির্বাচন করা হবে এবং প্রত্যেক বিজয়ীকে 2 লাখ টাকা ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের এমডি রূপালী চৌধুরী ও স্থপতি মোহাম্মদ আলী নকি সহ অনেকেই। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILOর কান্ট্রি ডিরেক্টর চৌমু পৌটিয়ানেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে কনফারেন্স হলে চেম্বারের প্রেসিডেন্ট খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চেম্বারের পরিচালক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন 187টি দেশের সাথে সমন্বয় করে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে ILO। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে গার্মেন্টস শিল্পে শ্রমিকদের নিরাপত্তা, অগ্নি ঝুঁকি কমানো ও নিরাপদ অবকাঠামো উন্নয়নে সংস্থাটি সংশ্লিষ্টদের নিয়ে কাজ করে থাকে বলেও জানান তিনি। Briefly explain training and skill. They have a necessity chips because the private sector has also and fire prevention, occupation and integrate the economic issues, buoyant economy. These skilled workers, they are private sector has also government would give 80%. Briefly explain training and skill. They have a necessity chips and fire prevention, occupation and integrate the economic issues, buoyant economy. These skilled workers. খেলার খবর। দেশের ফুটবলকে এগিয়ে নিতে ও সমৃদ্ধ করতে বর্তমান ফুটবল ফেডারেশন বাফুফে ব্যর্থ বলে মন্তব্য করেছেন সাবেক ফুটবলার আব্দুল গাফফার চৌধুরী। দুর্নীতিবাজ ও ব্যর্থ বাফুফের কর্মকর্তা অপসারণের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন এর জন্য দায়ী বাফুফের সিনিয়র সহসভাপতি ও অর্থ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি সহ দুর্নীতিবাজ কর্মকর্তারা। এ সময় সাবেক ফুটবলাররা বলেন 16 বছরে ফুটবলে কোনো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে পারেনি বর্তমান বাফুফে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা অপেক্ষা করছি।
ঘোর অনামিশায় দেশের ফুটবল দাবি করে দুর্নীতিবাজ ও ব্যর্থ বাফুফে কর্মকর্তা অপসারণের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সাবেক ফুটবল খেলোয়াড়রা। এ সময় তারা বলেন ১৬ বছরে ফুটবলে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বর্তমান বাফুফে। দেশের ফুটবলের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি এখানে সরে যায় তাহলে দেশের ফুটবলটা বেঁচে উঠবে, আর না হলে কিন্তু তাদের হাতে ফুটবল কিন্তু নিরাপদ নয়। যে এগুলো পরিবর্তন দরকার, এখানে ভালো ওই ধরনের অর্গানাইজিং সাইড এখানে যদি তৈরি হবে তখন আমাদের ফুটবলও ভালো হবে ইনশাআল্লাহ। দুর্নীতি বিষয়টা যেটা আমরা বলতে চাচ্ছি, বা আমরা হয়তো আমি একটু দীর্ঘ আসছি, ওনারা একই কথাই বলে থাকে, এই যখন এই শাস্তিটা দেয় ফিফা, আমরা তখনও কিন্তু এই বক্তব্যই বলেছিলাম যে এখানে যারা জড়িত সবার বিরুদ্ধে শাস্তিটা হওয়া উচিত। যারা ফুটবল বোঝে, ন্যাশনাল টিমে খেলেছে, ফুটবল কিছু দিতে পারতো, কিন্তু ওই টাকার কাছে আমরা পরাজিত। সাবেক ফুটবলার আব্দুল গাফফার বলেন, বর্তমানে দেশের ফুটবলের যে অবস্থা তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে $1.2 মিলিয়ন ফিফা থেকে আসে, $500,000 AFC থেকে আছে। এই টাকাগুলি কোথায় যায়? এটা তো বিদেশ ভ্রমণের টাকা না, এটা হলো বাংলাদেশের ফুটবলকে ডেভেলপমেন্ট করার টাকা। দেশের কেউই আইনের ঊর্ধ্বে নয় জানিয়ে তিনি যাদের বিরুদ্ধে ফিফা দণ্ড দিয়েছে সেসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাফুফে থেকে অপসারণ করার দাবি তোলেন। আজকে যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসে, খারাপও হতে সময় লাগে না। আজকে যদি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দুর্নীতিতে দেশের আইজিপি, দেশের চিফ অফ আর্মি আজিজ সাহেব, বেনজির সাহেবকে কিন্তু ধরেছেন, এরাও পার পাবে না। ফুটবলকে রক্ষা করতে দেশের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আব্দুল গাফফার। আমরা যেন ভালো কিছু করতে পারি। আমরা নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ। সিলেটে আকস্মিক বন্যা, 4 নদীর পানি বিপদসীমার ওপরে, দুর্ভোগে দিন কাটছে রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলার বাসিন্দাদের। এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কোরবানির 7 দিন আগেই শেষ করার নির্দেশ সড়ক মন্ত্রীর। বর্ষার মধ্যে ঢাকায় খোঁড়াখুঁড়ি বন্ধের আহ্বান। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে